ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর আন্ডারে ক্লাস 6-এর পরিবেশ ও ইতিহাস। এক দাগে দেখো বলা আছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোয়েশ্চেনটিতে আছে এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে এশিয়াতে, পূর্ব আফ্রিকাতে নাকি আমেরিকাতে। এই কোয়েশ্চেনটির জন্য তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে পূর্ব আফ্রিকাতে। সেকেন্ড কোয়েশ্চেনে আছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাঁসোয়া জারিজ, চার্লস ম্যাসন নাকি দহেরাম সাহানি। এর উত্তরটি হবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাঁসোয়া জারিজ। 3 নম্বরে আছে হরপ্পা সভ্যতা প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস নাকি ঐতিহাসিক যুগের সভ্যতা। এর উত্তরটি হবে হরপ্পা সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতা। পরে দেখো 2 দাগে তোমাদের বলা আছে হরপ্পা সভ্যতা 2 দাগে বলা আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে প্রথমে দেওয়া আছে বন্দরনগর। সেই সময় বন্দরনগর ছিল লোথাল, অর্থাৎ লোথালকে ডকইয়ার্ড বলা হতো, আর্টিফিশিয়াল ডকইয়ার্ড, তাই সেটি ছিল বন্দরনগর। পরেরটি আছে বৃহৎ স্নানাগার। বৃহৎ স্নানাগারটি দেখতে পাওয়া যেত মহেঞ্জোদারোতে। উঁচু এলাকা ছিল সিটাডেল। সেই সময় একটি এলাকা 2টি ভাগে বিভক্ত ছিল, উঁচু এলাকাটি বলা হতো সিটাডেল। 3 দাগে দেখো বলা আছে বেমানান শব্দটি খুঁজে লেখো। প্রথমটিতে আছে সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ। এখানে যেটি বাকিগুলো থেকে আলাদা সেটি হয়ে যাবে মহাকাব্য। পরেরটিতে আছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, ব্রাহ্মণ। এখানে যেটি বেমানান সেটি হয়ে যাবে গার্হস্থ। 3 নম্বরে আছে বিদত, সভা, সমিতি, রত্নিন। এখানে যেটি বেমানান সেটি হয়ে যাবে রত্নিন। 4 দাগে দেখো বলা আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমটিতে আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ ছিল অশমোক। এই ইনফরমেশনটি একেবারেই সঠিক, তাই এটি হয়ে যাবে সত্য স্টেটমেন্ট। দ্বিতীয় নম্বরে আছে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান। না, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম দীক্ষিত হননি, তাই এটি হয়ে যাবে একটি মিথ্যা স্টেটমেন্ট। নেক্সটে আছে বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। এটি একেবারেই ভুল, তাই এটি হয়ে যাবে একটি মিথ্যা স্টেটমেন্ট। 5 দাগে দেখো বলা আছে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটি আছে মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো। এর উত্তরটি হবে মেহেরগড় সভ্যতায় উৎপাদিত কৃষি পণ্যগুলি 2টি পর্যায়ে উৎপাদিত হতো। প্রথম পর্যায়ে পাওয়া যায় গম ও যব জাতীয় শস্য, আর দ্বিতীয় পর্যায়ে গম ও যবের পাশাপাশি পাওয়া যায় কার্পাস চাষের নিদর্শন। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদন কেন্দ্র। 5 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। এর উত্তরটি হবে ভারতীয় উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে হুংসি, ভীমবেটকা, বাগর প্রভৃতি স্থানে। তৃতীয় কোয়েশ্চেনটিতে আছে বেদের আর এক নাম শ্রুতি কেন। এর উত্তরটি হবে বেদ প্রথম দিকে লিখিত আকারে ছিল না। ঈশ্বরের বাণী মুনি ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্থ করত। শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আর এক নাম হলো শ্রুতি। 4 নম্বরে দেখো বলা আছে জনপদ কি। এর উত্তরটি হবে প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করত তাদের সমষ্টিকে জনপদ বলে। 6 দাগে বলা আছে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে মেগালিথ হচ্ছে এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। আর মেগালিথিক মানেই হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরি কোনো স্থাপনা যা মর্টার বা কংক্রিটের ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে নির্মিত স্থাপনাগুলোকে অবশ্য মনোলিথিক বলে অভিহিত করা যায়। 6 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনটিতে আছে জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী। এর উত্তরটি হবে জাতকের মূল চরিত্র
বা অতীতের বোধিসত্ত্বই বর্তমানের বুদ্ধ। অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয়, যাকে সমবধান বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রীপরায়ণ, দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়। 6 দাগের 3 নম্বরে আছে টিকা লেখো। প্রথমটিতে আছে অর্থশাস্ত্র। এর উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি অর্থনীতি নয়, রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ কেউ কেউ মনে করেন। কৌটিল্য এক ছদ্মনাম। কেউ মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্যই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। 1905 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী এই গ্রন্থটির পাণ্ডুলিপি আবিষ্কার করেন। গ্রন্থটি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি, তবে মোট 15টি ভাগে বিভক্ত এই গ্রন্থটির 6000 শ্লোক থেকে মৌর্য যুগের রাজ্য শাসন পদ্ধতি, রাজস্ব নীতি, দেওয়ানি ও ফৌজদারি আইন, রাষ্ট্রের নিরাপত্তা, গুপ্তচর বিভাগ, পৌর প্রশাসন, নারীর অধিকার, বিবাহ বিচ্ছেদ, বিধবা বিবাহ, গণিকা বৃত্তান্ত প্রভৃতি বিষয়ে জানা যায়। অর্থশাস্ত্র গ্রন্থটি এক কথায় সমকালের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দর্পণ। 6 দাগের 4 নম্বর কোয়েশ্চেনে আছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এর উত্তরটি হবে কারণ এই গুপ্তচররা বাদশাহকে সমস্ত কিছু সম্পর্কে অবহিত করেছিল, এমনকি সেই রাজ্যের মিনিট বিশদ যা রাজ্যকে যথাযথ এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করেছিল। গুপ্তচরদের এলোমেলোভাবে বাছাই করা হয়নি, পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল। 6 দাগের 5 নম্বরে আছে হর্ষচরিত। এর উত্তরটি হবে এই হর্ষচরিতের উপর টিকা লিখতে বলা হয়েছে। বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এটি আদতে একটি প্রশাস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে। পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন বাণভট্ট। হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তিনি তার বিরোধীদের ছোট করেছেন বাণভট্ট। যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। 7 দাগে বলা আছে 7-8টি বাক্যে উত্তর দাও। এর প্রথম কোয়েশ্চেনটি আছে তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? এর উত্তরটি হবে মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হল আগুনের আবিষ্কার ও তার ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আগুন আবিষ্কার খোলা আকাশের নিচে গুহাবাসী মানুষের শীতে যেমন উষ্ণতা দিয়েছিল, ঠিক তেমনই রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে। খাদ্যাভ্যাসে কাঁচা মাংসের স্থানে তারা খেতে থাকলো পোড়ানো মাংস, ফলে শারীরিক গঠনের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছিল। 7 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? এর উত্তরটি হবে বৈদিক যুগের শুরুতে ব্যবসা বাণিজ্যের তেমন চল ছিল না। সমস্ত মানুষই ছিলেন পশুপালক বা কৃষিজীবী। বৈদিক যুগের মধ্যবর্তী সময় থেকেই সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের সূত্রপাত হয়। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়। মূলত এই সময় ভারত থেকে বনৌষধি, তামা, চন্দন কাঠ, পশু চর্ম, হাতির দাঁত রপ্তানি হতো। আমদানি করা হতো সুগন্ধি, কাঁচ, টিন ইত্যাদি। 7 দাগের তৃতীয় কোয়েশ্চেনে আছে নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? এর উত্তরটি হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। নতুন নতুন নগর গড়ে ওঠে। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধনী ছিল। যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে ছিল ক্ষতিকর। আগে বর্ণভাগ ছিল কাজের ভিত্তিতে, পরে তা জন্মগত ও ধর্মের বহুলতা, আচার সর্বস্বতা একসময় বৈদিক ধর্ম থেকে সাধারণ মানুষকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল।
সমুদ্র যাত্রা নিষিদ্ধ, সুদে টাকা খাটানো নিন্দনীয় প্রভৃতি বিষয় শুরু হওয়ায় ব্যবসায়ীরা বিপদে পড়েছিল। তাই তারা নতুন ধর্মের দিকে ঝুঁকতে আরম্ভ করেছিল। বৈশ্যদের পাশাপাশি ক্ষত্রিয়রাও নতুন ধর্মের দিকে ঝুঁকেছিল, যা হবে সহজ সরল। এই চাহিদার জন্য পথে এসেছিল দুটি নতুন ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মের যাগযজ্ঞের বিরোধিতা করে, পশু বলি নিষিদ্ধ করে, বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে এক নতুন পথের সন্ধান দেয়। এই সব ধর্মের প্রচার করার জন্য নতুন নতুন অনেক কথা বলেছিলেন, যা সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল। আর এই নতুন ধর্মমতগুলোই নব্য ধর্ম নামে পরিচিত হয়েছিল। সো স্টুডেন্টস, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।